আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। প্রতিবারের মতো ক্ষুদ্র খামারির সন্ধানে আজকে আমরা এসেছি গাজীপুর কালীগঞ্জ উপজেলায় সিংলাব গ্রামে সাখাওয়াত হোসেন ভূঁইয়া নামক এক যুবকের ভূঁইয়া ডেয়ারি ফার্ম নামে একটি ছোট্ট খামারের যাত্রা শুরু হয়েছিল এই আজ থেকে 2 থেকে 3 বছর আগে। তা আমরা মূলত আজকে জানবো যে বিগত দিনগুলোতে উনি গরু ক্রয় বিক্রয় করে কিংবা যে গরুগুলো লালন পালন করছেন বা পরিচালনা করছেন সেখান থেকে কতটা প্রফিটে আছে, বা খামারের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে তিনি কতটা সফল কিংবা ব্যর্থতার মধ্যে আছেন, মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার পিছনে যে সেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত তার খামারের প্রধান শেড। তো আসুন আমরা আজকে কথা বলবো সাখাওয়াত হোসেন ভূঁইয়ার সাথে, চলুন। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমার সাথে যে যুবককে দেখছেন তিনি মূলত সাখাওয়াত হোসেন ভূঁইয়া। তো আমরা মূলত সাখাওয়াত ভাইয়ের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো। সাখাওয়াত ভাই ভালো আছেন? আমরা মূলত জানতে চাচ্ছিলাম যে আপনার এই ভূঁইয়া এগ্রো বা ভূঁইয়া ডেইরি এটার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে কতদিন আগে? এই যে 1.5 বছর। 1.5 বছর আগে শুরু করেছিলেন। 1.5 বছর আগে মূলত কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? আমার 2-3টার মতো। মানে প্রথমে আপনি ক্রয় করেছিলেন কয়টা? 3টা গরু। আস্তে আস্তে ছিল আমাদের আসবো মানে ঘরের গরু ছিল। ঘরের গরু থেকে আপনার মূলত এই খামারের যাত্রা। আপনি মূলত কি করতেন এর আগে? এটা গিয়ে পড়ালেখা করতাম, কিন্তু জব না পাওয়ার কারণে, অপরচুনিটি না থাকার কারণে তখন আর কি ডেরির দিকে আর কি পড়াশোনা শুরু করেছেন। মাস্টার্স কমপ্লিট করার পরে গরু জব যখন পাচ্ছিলেন না তখন গরু খামার শুরু করলেন। আপনার কাছে কি মনে হয় না যে আপনি পড়াশোনা হইলেও সরকারের এই সব যুবককে চাকরি দিতে পারছে না। তাহলে নিজের উদ্যোক্তা হিসেবে যেহেতু আমার সরকারি চাকরি হয়েছে, প্রথমও টাকা পে করতে হয়, ওই টাকা দিয়ে আমি আমার খামার করে ফেলছি। অন্য লোক আমি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আপনার পেশাটাকে আপনার কাছে সম্মানজনক? হ্যাঁ ভাই, কারণ এটা তো নিজের হালাল গরু, অন্যের কাছে কোনো কেউ নিয়ে ধার করতে হয় না বা অন্যের কাছে যাইতে হয় না। আপনি পেশাটাকে সম্মান করেন? আচ্ছা, এই পেশাতে কাজ করে আপনি আত্মতৃপ্তি পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আপনি যখন এটা প্রথম শুরু করেন বা এখনো যে করতেছেন, আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি কেনারা এটাকে ওনারা হয়তো প্রথম দেখছে না, অ্যাকসেপ্ট করতে চাইছে না, কিন্তু এখন তো ওনারাও যে সবাই বন্ধু আছে যে টাকাও দিতে রাজি, কারণ সেই জন্য এখন তো দেখছি লাভ হচ্ছে। আপনার বড় ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের মধ্যে কেউ ইন্সপায়ার হচ্ছে আপনাকে দেখে? এবং ইন্সপায়ার হচ্ছে 2-3 দিন আগেও একজন ফ্রেন্ড আর কি যে একটা প্রশ্নপত্র কিনে শুরু আপনার দেখে দেখে হচ্ছে। তার আপনারা পড়াশোনা একসাথে শেষ করেছিলেন? না, ও জব করতেছে, কিন্তু আমার এই লাভবান দেখে আর কি যে সবাইকে আগ্রহ। আমার একটা আঙ্কেল হয়, ও ওই থেকে একটা খামার আছে বলছি, কিন্তু ওইখানে আমার 10-15টা সার হয়। হ্যাঁ, মোটা করে করে আমার আমরা আচ্ছা, আপনি প্রথম যখন গরু ক্রয় করার আগে কি আপনার কোনো এই ট্রেনিং বা খামার পরিচালনা সম্পর্কে কোনো প্রশিক্ষণ আপনি গ্রহণ করেছিলেন? তখন ছিল না, পরে আমি আর কি যে বন্যন থেকে একটু 3 মাসের ট্রেনিং। গবাদি পশু পালন সম্পর্কে। আচ্ছা, ওই যে এটা আপনার এই খামারি জীবনে কতটা কাজে দিচ্ছে আপনার? আমার একেবারে 100%ই কাজে দিচ্ছি, কারণ যে কোনো যুবক যে শিক্ষিত হয়েও এবং সাথে সাথে এই ট্রেনিংটা করে যদি নিজেই স্বাবলম্বী হতে যায়, তাহলে মনে হয় খামার দিয়ে হতে পারবে। আপনার গরু পরিচর্যা আপনি নিজে করেন না লেবার আছে? আমি নিজেই করি। নিজে সব কাজ করেন? গরু নিজে দুধ কাটাইতে পারেন না, বাবা করতে ওইটা আমি লোকে সাহায্য করতে পারি। আপনার এখন কয়টা গাড়ি আছে টোটালি? আর এইখানে 5টা। 5টা গাড়ি। 5টা গাড়ি থেকে কত কেজি দুধ দেয়? আমার 2টাই এখন দেয়, 2টাই 17 কেজি। 2টা গরু এখন রানিং আপনার? আর 3টা যাবে। 3টা গাভী আছে। তাহলে এই 2টা 17 কেজি দুধ দিচ্ছে। 17 কেজি দুধ কত টাকা করে বিক্রি করেন প্রতি কেজি? গড়ে 45 টাকা বেশি। দুধের প্রাইসটা তাহলে একেবারে কম। আচ্ছা, আপনার তাহলে খামার খরচ প্রতিদিন কত টাকা? একদিনে আপনার খামারের কত টাকা খরচ হয়? একদিনে 600-700 টাকা। 600 টাকা। 5টা গাভী কি 600 টাকার খাবারে হয়ে যায়? না, আমার তো সাথে আসছে যে বকনা বাছুর, সার বাছুর, এই হিসেব করে টোটাল। না, টোটাল এতগুলা গরুকে আপনার 600 টাকার মধ্যে কি কভার করতে পারেন? হ্যাঁ, ওইটাই কারণ আমি ওই নেপিয়ার 500-500 গাছগুলো যে বপন করে নিচ্ছি, তো এই কারণে পর্যাপ্ত ঘাস আছে, পর্যাপ্ত খড়টা তাহলে নিজের আছে। হ্যাঁ, এই খড় আর ঘাস আপনার কিনতে হয় না, শুধুমাত্র দানাদার খাবারটা কেনা লাগে, আর লেবার কস্টিংটা আপনার দরকার হচ্ছে না। আচ্ছা, একটা গরুকে আপনি প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন? একটারে আমি যে 2টা দুধ দেয়, ওই 2টারে আমি 1.5 কেজির মতো দানাদার খাবার। কত কেজি দুধ দেয়? একটা এখন একটু সময় বয়স হয়ে গেছে, তো এখন একটা 8 কেজি,
আর ওটাই 7 কেজি। 8 কেজি 7 কেজি সেটাকে 1.5 কেজি বাড়াবার দিচ্ছেন। হ্যাঁ যদিও এটা আসলে 2 কেজি সম পরিমাণ খাবার চাহিদা আছে আমার মনে হয়। আচ্ছা, তো এই যে আধা কেজি ঘাটতিতে আছেন আপনি, এটার জন্য কি আপনার প্রোডাকশনে কোনো লস হচ্ছে? এমনি অল্প একটু বেঁচেছি, কারণ আর যদি বেঁচে হয় তাহলে আমার দুধের কষ্ট, যেহেতু দুধের দাম অল্প তাই আর কি এটা সম্ভব হয় না। আচ্ছা, তো সেই কারণে। আচ্ছা, এছাড়া আপনার এই খামারে কি এই 5টা মানে গাভী নিয়ে কি আপাতত আপনার প্ল্যানিং নাকি আপনি খামারটাকে বড় করার চিন্তা ভাবনা করছেন? এই খামারটা আমি টোটালি বড় করবো অ্যাকচুয়ালি কিছুদিন পর, আস্তে আস্তে আমি গরু ক্রয় করতেছি। এই 1.5 বছর খামারের জীবনের অভিজ্ঞতা আপনাকে কি বলে, আপনি কি লাভে আছেন না লসে? হ্যাঁ, আমি ভাই লাভে আছি। কিন্তু আসলে মানে আমরা যেটা জানি, অনেককে আমরা দেখি যেটা, সেটা হচ্ছে আসলে লসে থাকলেও মানুষ স্বীকার করতে চায় না। না এই কিসের জন্য যে আপনাদের সামনেই বাস্তব, এই যে আমার এই গরুগুলো কিন্তু কম টাকায় কিনা, 4,000 750,000 এরকম 70,000 টাকা, তো আমার গাভী যে কোনো গাভী 1 লক্ষ টাকা নিচ্ছে কোনো গাভী নেই। আমি যদি আচ্ছা, বিক্রি করতে আপনার চাই। খামারের যেমন মনে করেন যে এই যে মেঝেটা, মেঝে, তারপরে খামারের চারপাশে পর্যাপ্ত মাছিও দেখা যাচ্ছে, এই পাশে ড্রেন আছে, এই পাশে মানে পয় নিষ্কাশন ব্যবস্থাটা, এগুলো কি আপনার কাছে পরিকল্পিত মনে হচ্ছে? আমার কাছে এগুলো কোনোটাই পরিকল্পিত মনে হচ্ছে না, অপরিকল্পিত বাসস্থান মনে হচ্ছে। এটার জন্য কি আপনি কোনো রকম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রাখেন না? মানে অনেক সময় এই জন্য মানে যেমন এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনার গরুর গোবরটা ওই যে গরুর চালার ওই পাশের মধ্যে লেগে যাচ্ছে, তাই না? মানে এরকম সমস্যা হয়, কিন্তু ধরেন যে আমাদের এলাকায় পর্যাপ্ত জায়গা নেই, উঁচু জমি নেই, এই জন্য আর কি একটু সমস্যা হয়। মাছের মশাগুলো ওইগুলো দানাদার খাবারটা মূলত আপনি কি দেন? আমি শুধু ওই ফিরতি দিই, মানে বাজার থেকে আর কি কিনে নিই। মানে বাজার থেকে যে রেডিমেড ফিডটা পাওয়া যায় সেটা এনে দিচ্ছেন 1.5 কেজি করে একটা। হ্যাঁ, আর ভুসি টুসি কোনো কিছু আর দেওয়া হয়? ভুসিদের সাথে আর যে পুরা আছে চাউলের পুরা, ওটা তো আমাদের হয়। মানে চালের গুঁড়ো আপনার ঘরেই থাকে, আর হচ্ছে আপনি ভুসিটা আর হচ্ছে দানাদার দানাদার খাবার। এই 1.5 কেজি ফিডের সাথে আপনি কতটুকু ভুসি দেন? 1 কেজি মতো। তাহলে আপনি প্রতিদিন 2.5 কেজি দানাদার খাবার দিচ্ছেন। এটা কি সকালবেলা দিচ্ছেন না বিকালবেলা দিচ্ছেন? না, টোটালি 2.5 কেজি খেয়ে যায়। টোটালি 2.5 কেজি হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি মানে পুরোটাই কি সকালবেলা দিয়ে দিচ্ছেন নাকি সকালে বিকালে ভাগ করে দিচ্ছেন? রাত্রে দিই একবারে 1 কেজি, কিন্তু আর 2 বেলায় দিই এই 1.5 কেজি। আচ্ছা, তাহলে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আপনি মূলত একটা গরুর জন্য প্রতিদিন 2.5 কেজি দানাদার খাবার ব্যবহার করছেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো সেটা অবশ্যই ঠিক আছে। আপনার গরুর লাইভওয়েট অনুযায়ী, দুধের প্রোডাকশন অনুযায়ী 2.5 কেজি দানাদার খাবার আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আপনি গরুর খাবারের সাথে তুলা ব্যবহার করছেন। তুলাটা কেন ব্যবহার করছেন? তুলাটা অ্যাকচুয়ালি মানুষের দেখা দেখি, তুলাই কিন্তু কোনো এটা কাজ কি আসে না। গোখাদ্য? এটা কি গরুর খাদ্য? এটা গোখাদ্য না, কিন্তু ওই যে সাধারণ জনগণ সবাই খায়, তখন ওই দিক দিয়ে বিবেচনা করে যে আমিও আর কি ইন্সপায়ার হয়ে আছি। তার মানে এটার কোনো সায়েন্টিফিক না, ব্যাখ্যা এটার আপনার কোনো কাছে নেই? সায়েন্টিফিক ব্যাখ্যা নেই এবং এটা দিয়ে কোনো কাজে আসে না। এই তুলা কোথেকে কিনছেন আপনি? তুলা মানে আমি একজন ইন্ডিয়ার কাছ থেকে কিনছি, যারা বিক্রি করে ওদের কাছ থেকে। কত করে কেজি কিনছেন? 10 টাকা কেজি। 10 টাকা কেজি, মানে দামেও কম পাইছেন, সেজন্য হ্যাঁ, গরুকে এই জন্যই মানে ফ্যাট ধরানোর ব্যবস্থা আর কি। কিন্তু এটা কি আদৌ ঠিক? না, এটা আদৌ ঠিক না, এর কোনো টেস্টেও কোনো প্রমাণ নাই যে এটা গোখাদ্য, এবং ওই যে সাধারণ জনগণ খায় এই হিসাবে আমি পাই। এই মানে তুলার মধ্যে অনেক সময় অনেক বিষক্রিয় মানে হ্যাঁ। করার মতো পদার্থ থাকে, বা অনেক সময় তার কিংবা পেন থাকে, এই জিনিসগুলো কিন্তু চেক করে দিচ্ছেন? এইগুলো আমি অবশ্যই চেক করে দিই, কারণ যে গরু যেহেতু অনেক টাকা, আর যেহেতু আমি 10 টাকা খাওয়াচ্ছি, তাহলে একটু কষ্ট হলে ওগুলো আমি টেস্ট করি। ক্রিমের ওষুধ কতদিন পর? এই ওষুধ আমি 3 মাস করবো। একসাথে সবগুলো কি একদিনে? একদিনই করি না, ভ্যাকসিন একদিনই করি, কিন্তু ক্রিমি যে ওষুধ অনেকটা মানে যেটা একটু লাগে যে 3 মাস আগে দিতে হবে, ওটা 3 মাস আগে দিয়ে দেয়। আসলে টিভির বিষয়টা এটা আবার থিঙ্কিং, এটা মানুষের মধ্যে, কারণ আমরা যখন টিভি ওষুধ সেবন করি তখন কিন্তু ফ্যামিলির সবাই একদিনে একসাথে খায়। হ্যাঁ, গরুর বেলা আসলে সেটাই করা উচিত। আপনার খামারের সবগুলো গরুকে একটা টাইপ ম্যানেজমেন্টে নিয়ে আসবেন, যে সবাইকে একদিনই গরু মানে টিভিটা দেওয়া হচ্ছে। হ্যাঁ। তাহলে আপনার ওই রেকর্ডটা রাখাও খুব ইজি হয়ে যায়, আপনি ইজিলি বুঝতে পারবেন আপনার আসলে আবার কবে একটি মিউজিক দিতে হবে। ওইটা হয় না এই কারণে, ধরুন যে একটা গাভী 8 মাসের গাভী, তখন ওটাকে আমি ক্রিমি ওষুধ খাওয়াই। গাভীর থাকা মানে আমি ওষুধ খাওয়ানো যাবে না এটা মনে করেন আপনি? এরকমই অনেকেই যে বলে এরকম, আর ডাক্তাররাও বলে যে রিস্ক নেওয়ার প্রয়োজন কি? না না, গাভীর অবস্থায় গরুকে অবশ্যই কৃমি ওষুধ খাওয়ানো যাবে, না হলে পেটের যে বাছুর থাকবে সেই বাছুরটা পেট থেকে কৃমি নিয়ে পৃথিবীতে আসবে। আমি গরুটা ক্রয় করার সময় যদি ধরেন যে 8 মাস হয়ে যায়, তাহলে আমি ওইটাকে খাওয়াই। আর যদি অবশ্যই আপনি আপনার লক্ষ্য দিয়েছেন, পরবর্তী চেষ্টা করবেন। এরপরে যদি আপনি চাচ্ছেন, আপনি বলতে আপনার এই গাভীগুলোর মধ্যে কি কোনো ক্যালসিয়াম ফর্মুলা দেখা দিচ্ছে, মানে দেখা দিচ্ছে বলে আপনার মনে হয়? ক্যালসিয়াম যে হৃষ্টপুষ্ট আছে? মানে অলরেডি
এত বড় গরুগুলা মাছি পর্যন্ত মাছের জন্য তোমার কি লাগে? আমার মনে হয় আপনার সমস্যা হবে। আপন হ্যাঁ, ওই মশার জন্য আমি কয়েল ইউজ করি এবং ওই মাটির কোন জন্য ক্লাসে পড়ো? নিজের কিছু তৈরি কিছু ওষুধ আছে, ওইগুলো কি ব্যবহার করেন? এবং কেরোসিন আমাদের ওই যে এটা একটু আমাদের ক্ষুদ্র খামারের দর্শকদের থেকে স্পষ্টভাবে বলেন, কারণ এই মাছির অত্যাচারটা সবাই মানে খুব ভয়ঙ্কর ভাবে সহ্য করতে পারে। মানে কেরোসিন আর তারপিন দিয়ে এই দুইটা মিক্স করে আমি ছিটাই দিই, তাহলে মানে অনেক উপদ্রব কমে যায় একেবারে কোথায় 75%। ছিটিয়ে দেন? কোথায়? মানে এই যে ফ্লোরে দিই বা আশেপাশেও দিই, এবং সপ্তাহে আমি একদিন ব্লিচিং পাউডার দিয়ে 4-5 পটাশ ইউজ করেন না? হ্যাঁ, পটাশ আমি 2 দিন পর দিই। আর বইটা পরিষ্কার করতে আমি টিমসন ব্যবহার করি। এই যে মানে বলেন যে গরুদের কাছে এই যে চারির এখানেও দেখেন আপনার গোবর আছে, এই গোবরটা কিন্তু কৃমি ছড়ায়, ঠিক আছে? আমার মনে হয় আপনার এই জিনিসগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ম্যানেজ করা উচিত। আমার যেটুকু মনে হয়। এমনিতে কি গরু সব নিয়মিত হিটে আসতেছে এবং হিট রাখতেছে, এগুলো কোনো সমস্যা হচ্ছে না? গরুকে খড় আপনি কীভাবে খাবেন? এই যে গরু বেঁধে রাখছেন, গরু খড় খাচ্ছে, গরু কি সবসময় শুকনো করেই খায়? হ্যাঁ, শুকনো ফল খাই, কিন্তু এই যে এই গাভিগুলো আর কি আমি খড় দিই। শুকনো খড়ের ব্যাপারে আপনার মতামত কি? এটা গরুর জন্য কি শুকনো খড় স্বাস্থ্যসম্মত খাবার? আমি জানি শুকনো খাবার ঘরে তেমন খরচ নাই, গরুর গুখার ঠিক আছে বলে, কিন্তু খড় দিয়ে তেমন উপকার হয় না এটা। তাহলে আপনি কেন খামারটা এই মানে গরুটাকে বেঁধে রাখছেন, গরু শুকনো খড়? কিন্তু ওই যে পেট খাওয়ানোর জন্য। আমার মনে হয় যেটা বলতে ভালো সেটা হচ্ছে খড় যদি একদিন আপনার মতো কাটা সম্ভব না হয়, তারপরেও মনে করেন যে পরের দিন যে পরিমাণ খড় আপনার লাগে সেটা আগের দিন বুঝে বুঝে খড়টা খড়টা খাওয়ার জন্য গরু সহজে ডাইজেস্ট করতে পারবে এবং সেটা পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। শুকনো খড়টা আসলে গরুর কোনো কাজই আছে না, বরং এটা ক্ষতি হয়, এটা স্বাস্থ্য স্বল্পতা দেখা যায় গরু। তুই কি গেছিলেন? এই জিনিসটা মানে ম্যানেজ করার চেষ্টা করবেন। তো আজকে প্রথম এই মুহূর্তে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি একজন শিক্ষিত যুবক, যদিও আমাদের দেশের আমরা জানি আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, আমাদের দেশের আমরা পড়াশোনা বই খাতায় পড়ে এসেছি কৃষি পেশার উপর নির্ভরশীল বা কৃষিকাজে নির্ভরশীল, কিন্তু আসলে বাস্তবিকভাবে সেটা দেখা যায় না। যেমন আমরা বলতে পারি যে আমাদের দেশের 80% লোক গ্রামে বাস করে, কৃষিকাজ করে, ঠিক আছে? গ্রামের মানুষ কেউ আছে স্কুলের টিচার, কেউ কলেজের টিচার, কেউ ব্যবসা করতেছে, কিন্তু প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত থাকে হচ্ছে 30 থেকে 35%, তাই না বিষয়টা? এখন এই 30 থেকে 35% দেখা গেলে দেখবেন 2 থেকে 3% লোক বাকিরা কিন্তু আমরা দেখি না শিক্ষিত, কিন্তু আমার মনে হয় এই সেক্টরে কিন্তু আপনার মতো লোকদের কি বেশি প্রয়োজন। আপনার এই সম্পর্কে কি আপনি যারা বিশেষ করে চাকরির পিছনে এখনো ঘুরতেছে অথবা এখনো মেসে মেসে জীবন কাটাচ্ছে, আজকে এখানে কালকে এখানে অ্যাপ্লাই করতেছে, কোনোখানে কোনো গতি হচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা যায়? আমার মনে হয় যে যদি যে কোনো ট্রেনিং নিয়ে আর কি গরু খামার করলে শুরু করা সব থেকে বেটার। কয়টা গরু নিয়ে শুরু করতে পারেন? আপনি সচরাচর 2টা গাভী দিয়ে আর 2টা বকনা বাছুর দিয়ে শুরু করতে পারেন, তাহলে মানে 2টা গাভী 2টা বকনা বাছুর দিয়ে শুরু করবে, সেগুলো কি ক্রস ব্রিডের হবে নাকি পিওর ব্রিডের হবে নাকি দেশি ব্রিডের হবে? সব মানে উন্নত জাতের গাভী হতে হবে, আর বকনা বাছুরগুলো উন্নত জাতের। আচ্ছা, একটা গাভী ন্যূনতম কত কেজি দুধ দিলে পরে আপনি খামার লাভবান মনে করতে পারেন? 5-7 লিটার দুধ দিলে হয়ে যেতে পারে। কিন্তু অভিজ্ঞতা আসলে বলে যে গাভীটা 20 কেজি নিচে দুধ দিবে সেটা খামার উপযোগী গাভী না। কিন্তু আমাদের দেশে তো এত উন্নত হয় না যে 20 কেজি দুধ দিবে, কারণ সচরাচর আমরা দেখিও না, কারণ হয়তো বা আস্তে আস্তে আদৌ 5 বছর পর হয়ে যাবে। হয়তো আপনাদের এলাকা থেকে আসতেছে না। আপনি মানে হাঁসের চাষ করেন? হ্যাঁ, কতটুকু জমিতে? আমার 10 টাকার মতো আছে। কি হাঁসের চাষ? নেপিয়ার 500 মান নেপিয়ার 500 মাসের ফলন কেমন হচ্ছে? বলো না, এটা অনেক। এটা কি 12 মাসে পাচ্ছেন না? হ্যাঁ, এটা 12 মাস। তার মানে যে 12 মাসে আপনার গরুর গোখাদ্যের কোনো অভাব আপনার জন্য হচ্ছে না। আচ্ছা, তাহলে শেষ মুহূর্তে আমরা এখন আছি ক্ষুদ্র খামারি দর্শকদের জন্য উদ্দেশ্য করে যদি আপনি 2 লাইন একটু নীতিবাক্য বলে দিতেন, যারা এই মুহূর্তে প্রবাস জীবনে আছে বা সরকারি চাকরি শেষ বয়সে অবস্থান করছে, যে খুব দ্রুত রিটায়ারমেন্টে যাবে, রিটায়ারমেন্টে যে পেনশনের টাকাটা পাবে সেটা দিয়ে একটা বড় খামার করবে, কিংবা সারা জীবন প্রবাস করে 20 বছর পর দেশে এসে একটা খামার করার চেষ্টা করবে, কিংবা আপনার মতো বেকার যুবক যারা মানে খামার দিতে চাচ্ছে, এদের সবার জন্য যদি আপনি কিছু একটা বলে দেন। আমার মনে হয় সব থেকে বেটার মানে ট্রেনিং দেওয়া প্রয়োজন, কিন্তু যারা প্রবাস থেকে আসে ওরা তো আর ট্রেনিং করা সম্ভব না, যেহেতু তাহলে অভিজ্ঞ কিছু 2-1 ছেলে মেয়ে নিয়ে তাহলে খামার করলে যে টাকাটা ইনভেস্ট করবে বিদেশ থেকে আর্ন করার পর, তারপর যে কোনো মানুষ 2-3 জনকে জবও দিতে পারবে, নিজেও চলতে পারবে 100%। ধন্যবাদ স্বাগত আপনাকে, অনেক সময় দিয়েছেন আমাদেরকে, বেশি
ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমরা এই মুহূর্তে আজকের এই প্রতিবেদনের শেষ পর্যায়ে, তো শেষ পর্যায়ে এসে এই মুহূর্তে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আসলে এই খামারটায় পর্যাপ্ত পরিমাণ, যেটা আমার কাছে মনে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থার মধ্যে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। যদিও সেটা উনি একা মানুষ, তার কোনো লেবার নাই, তিনি একাই সব কিছু করে থাকেন, সেজন্য হয়তো এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য উনিও সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছেন। তবে আপনাদের উদ্দেশ্যে এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি একটি খামার করতে চান, খামার করার প্রথমত যে বিষয়টা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে, আপনি প্রবাসী হন, সরকারি চাকরিজীবী হন, বেসরকারি চাকরিজীবী হন, যেই হন না কেন, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং 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 ট্রেনিং। এই তিনটে হচ্ছে সফলতার মূল মন্ত্র। আর আজকে আমরা মূলত এই খামারটার এই মুহূর্তে কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত এই খামারটাকে লাভজনক অবস্থায় নেওয়ার জন্য, সেজন্য একজন অভিজ্ঞ খামারি, যাকে আমরা সবাই চিনি, সোশ্যাল মিডিয়ায় আলোচিত একজন ব্যক্তি, আমরা জুলমত আলী ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসলে এই মুহূর্তে এই খামারের কি কি করণীয় আছে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি এই ক্ষুদ্র খামারের টিমের সাথে চলে এসেছিলাম মুক্তারপুর ইউনিয়নের সিংলাভ গ্রামে ভুইয়া ডেইরি ফার্ম, ভাইয়ের নামটা কি, শাখাওয়াত ভুইয়া ভাইয়ের খামারে। তো এখানে খামার পরিদর্শন করে সর্বশেষ যে বিষয়গুলো ভাইয়ের খামারে দেখা গেল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে কিছু কিছু ভুল, যে ভুলগুলো আসলে ভাই করে যাচ্ছে। তো আমি সেই ভুলগুলো শাখাওয়াত হোসেন ভুইয়া ভাইকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই ভুলগুলো হচ্ছে, আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে কামার করতে চাই, অথবা আমাদের বিজ্ঞানসম্মতভাবেই কামার করতে হবে, সেইভাবে কিন্তু আসলে সেটটা সেভাবে করা নাই। তো সেভাবে সেটটা করা নাই, সেটা বাইরে প্রথমে বুঝতে পারে নাই, তে না বোঝার কারণে একটু এলোমেলো হয়েছে। তো কামার করতে হলে কেউ যদি সেট করেন, অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে সেট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, বাইরের যে বলটা হচ্ছে, কামারটা ঠিক তেমন পরিষ্কার নাই। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে নানান সমস্যা কামারে হতে পারে। সেই সমস্যাগুলো হচ্ছে, ঠিকমতো দুধ নাও দিতে পারে গাভীগুলা, প্রতিদিন একই রকম দুধ উৎপাদন হবে না। দ্বিতীয়ত হচ্ছে, গরুগুলা খাদ্য কম খাবে, বিভিন্ন রোগ বিরা আক্রমণ করবে। তো বাইরের এই কামারে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, বাইরের যে গুপরটা হয়, যে গরুর যে গুপরটা হয়, গুপরের জন্য আলাদা কোনো জায়গা না করে দেখা গেছে কামারের পাশেই গুপরগুলা রেখে দিছে। তো এই কাজগুলা কোনোভাবেই করা যাবে না। প্রতিটি কামারি বাইকে অবশ্যই স্মরণ রাখতে হবে, কামারের পাশে গুপর রাখা যাবে না, কারণ সেই গুপর থেকে সৃষ্টি হতে পারে বিভিন্ন রোগ। তো এখানে আরো কিছু ভুল আছে। সেই ভুলগুলো হচ্ছে, দেখা যাচ্ছে বাইরের কামারে প্রথমে যে এটা করছে, হাউসগুলা যে করছিল, বাইরে সেটা বুঝতে পারে নাই, না বোঝার কারণে শুরুতে হাউসটা উঁচাভাবে করে ফেলেছে। তো হাউসগুলা অবশ্যই আপনার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, বাইরের গরুগুলা মোটামুটি ভালো আছে, কিন্তু গরুগুলাকে দেখা যাচ্ছে কৃমিনাশক করার পর বাইরে এই গরুগুলার আপনার লিভার টনিক অথবা জিঙ্ক বা ভিটামিন মিনারেলের যে ঘাটতিগুলো আছে, সেভাবে কিছু গরু পূরণ হয় নাই। ভিটামিন মিনারেলের ঘাটতি না পূরণ হওয়ার কারণে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে গরুগুলার অ্যালার্জি রয়ে গেছে, অ্যালার্জি আছে, এবং কিছু গরুর আপনার দেখা যাচ্ছে গ্যাসেরও সমস্যা রয়ে গেছে। তো অবশ্যই গরু পালতে হলে জেনে বুঝে শিখে পালতে হবে। তো আরেকটা কাজ হচ্ছে, যে বিষয়গুলো দেখা যাচ্ছে, গরুর যে গুপর আছে, সেই গুপর এবং গরুর প্রস্রাব পায়খানাটা বিষয়টা, সেটা হচ্ছে দেখা যাইতেছে শেটের চারপাশে লেগে আছে, শেটের চারপাশে সেই গোপরগুলা লেগে রয়েছে। তো এইভাবে শেটের চারপাশে এভাবে গোপরগুলা থাকতে পারবে না। এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, না হলে সেখান থেকে নানান রোগ সৃষ্টি হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে, এই এখান দিয়ে যখন প্রস্রাব যে বাহির হওয়ার পরে পিছনে যে প্রস্রাব বাহির হওয়ার যে রাস্তাটা আছে, সেটাও তেমন ঠিকঠাক মতো পরিষ্কার নয়, সেখানেও মানে ময়লা আবর্জনা আছে। তো এই কাজগুলা আসলে করা যাবে না। তো প্রতিটি কামারি ভাইদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, কামার করার আগে জেনে বুঝে শিখে তারপর কামার করতে হবে, তোই কামার লাভবান করা সম্ভব।
আর না জেনে না বুঝে খামার সেক্টরে আসলে আসলে লাভের মুখ তেমন দেখা যায় না, বিভিন্ন কারণে লস হতে পারে। তো এই খামারে আরেকটি সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে সাকাওয়াত হোসেন ভুইয়া ভাই মূলত যে গরুগুলাকে যে খাবার দিচ্ছে সেই খাবারের ভিতরেও কিছু সমস্যা রয়ে গেছে বা কিছু ভুল রয়ে গেছে। সেই ভুলগুলো হচ্ছে ভাইয়ের প্রতি কেজি খাদ্যর দাম পড়ে প্রায় 40 টাকা প্লাস। কারণ ভাই বাজারের যে রেডি ফিট আছে সেগুলো খাওয়ায় এবং ভাই নিজে রেশন তৈরি করতে পারে না। তো রেশন নিজে তৈরি না করার কারণে দেখা যাচ্ছে আপনার 40 টাকা প্লাস প্রতি কেজি খাদ্যর দাম পড়তেছে। তো 40 টাকা প্লাস যদি প্রতি কেজি খাদ্যর দাম পড়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন খামারি দুধ বিক্রি করে তেমন লাভবান হতে পারবে না। তো অবশ্যই আমাদের খাদ্য খরচ কমিয়ে আনতে হবে, খাদ্য রেশন অনুযায়ী খাদ্য নিজে তৈরি করে বানিয়ে খাওয়াতে হবে। তো পরিশেষে যে বিষয়টা বলবো, ক্ষুদ্র খামারির পক্ষ থেকে এসেছিলাম এই খামারটি পরিদর্শন করতে। তো এই খামার পরিদর্শনে শেষে বাইরের যে ভুলগুলা ছিল সেই ভুলগুলা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আপনারাও যারা নতুন খামার করতে যাচ্ছেন বা করেছেন, আপনারা অবশ্যই এই ভুলগুলা থেকে বিরত থাকবেন, কেউ এই ভুলগুলা করবেন না। আর কিছু কথা হচ্ছে, খামার করার আগে যে বিষয়গুলা আপনাকে অবশ্যই, একটা খামার করার আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে। যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার পরিপূর্ণ জেনে বুঝে করতে হবে। যদি আপনি খামার ব্যবস্থাপনা আপনার ঠিক থাকে তো আপনি খামার করে লাভবান হতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনার খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, কারণ ডেইরি সেক্টরে খাদ্য ব্যবস্থাপনা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো খাদ্য ব্যবস্থাপনাও আপনাকে ঠিক রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে প্রাথমিক চিকিৎসা বিষয়ে আপনার টুকিটাকি নলেজ থাকতে হবে, তাহলে আপনার গরুর কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আপনি নিজেই তা আপনি নির্ণয় করতে পারবেন, নির্ণয় করে তা আপনি সমাধান করতে পারবেন। তো এই বিষয়গুলো ভাইয়ের ভিতরে ছিল, ভুল ছিল, তো আমরা এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তো পরিশেষে ধন্যবাদ জানাই ক্ষুদ্র খামারি টিমকে। তারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খামারিদের সন্ধান করে তুলে ধরছে বিভিন্ন খামারের গল্প। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।